বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় একটি খবর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। প্রায় 9 মাস অভিভাবকহীন বাংলাদেশ এবং শেখ হাসিনা গত 5 অগাস্ট তাকে দেশ ছেড়ে তিনি চলে এসেছেন। সেখানকার যে একটা বৃহৎ আন্দোলন, ছাত্র আন্দোলন, যদিও সেই ছাত্র আন্দোলন নিয়ে সন্দেহ আছে, এটা একটা চক্রান্ত বলা যায়। সেই চক্রান্তের শিকার হয়ে হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে এসেছেন। তারপর তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। অন্যদিকে সেখানকার যারা আন্দোলনকারী এবং সেখানকার বাংলাদেশের অনিচ্ছুক হিসেবে থেকেও কিন্তু একটা অন্তর্বর্তী সরকার সেখানে গঠন হয় বোঝাপড়ার ভিত্তিতে। যে অন্তর্বর্তী সরকার খুব দ্রুত নির্বাচন করাবে এরকম একটি আশ্বাস দেওয়া হয়েছিল এবং সেই অন্তর্বর্তী সরকারের মাথায় ছিলেন ডক্টর ইউনূস। তো সেই ডক্টর ইউনূসের গত 9 মাসে আমরা দেখেছি যে বাংলাদেশে তার কি ভূমিকা। তিনি একটি গ্রামীণ ব্যাংকের তিনি কর্ণধার ছিলেন। তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু সেই নোবেল পুরস্কার তাকে সত্যি সত্যি তিনি কতটা শান্ত রাখতে পেরেছেন বাংলাদেশে গত 9 মাসে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এবং তিনি যে ভাবে মানে এই বাংলাদেশের যারা মৌলবাদ, বিশেষ করে মানে মৌলবাদকে যেভাবে তিনি প্রশ্রয় দিয়েছেন, ভারত বাংলাদেশের যে একটা হৃদ্যতা, যে একটা গুরুত্বপূর্ণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং 1971 সালে বাংলাদেশ তৈরির পেছনে ভারতবর্ষের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে মৌলবাদীরা অস্বীকার করে এবং সেই মৌলবাদকে তিনি ক্রমশ যে মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশে, সে মৌলবাদকে তিনি প্রশ্রয় দিয়েছেন এবং সত্যি সত্যি তিনি নাকি আবার নতুন করে বাংলাদেশের স্বাধীনতা আনবেন। তো সেই স্বাধীনতা কি আদৌ তিনি আনতে পেরেছেন? এখন শোনা যাচ্ছে 9 মাস বাদে তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে। কিন্তু সত্যি কি এটা তিনি পদত্যাগ করতে চাইছেন, নাকি তিনি এটা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন যে আমি পদত্যাগ করতে চাই বলে একটা হাসিয়ে দেওয়া এবং কিছু মানুষের সহানুভূতি তৈরি করা এবং সেই সঙ্গে আরো কিছুদিন টাইম ওয়েস্ট করা? কারণ গত আগস্ট থেকে যদি দেখি 9 মাস হয়ে গেল, ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন করানোর কথা ছিল, নির্বাচন তিনি এখনো করাতে পারেননি। সেই পরিবেশও নেই। উল্টে যেটা করেছেন যে কিছু মানুষের আন্দোলনের চাপে তিনি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা যে সরকার, যে দল, আওয়ামী তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। এখন দেখছেন যে এই সমস্ত কিছুই তার বিপক্ষে যাচ্ছে এবং শেষমেশ গত সপ্তাহে সেনা তার বিরুদ্ধে চলে গেছে, সেনাবাহিনীও তার বিরুদ্ধে চলে গেছে এবং সেনাবাহিনী যে হুমকি দিয়ে দিয়েছে, সেই হুমকির কারণে কি তিনি আর চাইছেন না যে এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকতে? আর যদি তিনি না থাকেন তাহলে কি হতে পারে বাংলাদেশের পরিস্থিতি? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এই আলোচনা আমার সঙ্গে আজকে থাকবেন ইতিহাসবিদ অধ্যাপক গৌতম রায়। গৌতম দা আমাদের সঙ্গে আজকে রয়েছে। গৌতম দা, আপনাকে স্বাগত আমাদের বাংলা বলছি চ্যানেলে। গৌতম দা, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে নানান বিষয়ে আপনি কাজকর্ম করেছেন এবং এখনো নানা রকম কাজকর্ম করছেন, লেখালেখি থেকে শুরু করে সাহিত্য, সমস্ত কিছু। এবং সেই সঙ্গে আপনার বিষয় ইতিহাস, আপনি ইতিহাসের অধ্যাপক, ইতিহাসবিদ। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস যেটা বলছেন, আদৌ কি তিনি পদত্যাগ করবেন? আপনার কি মনে হয়? তারপরে আমি অন্য প্রসঙ্গে আসবো। নমস্কার বিপ্লব। বিষয়টা হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পালিয়ে বাঁচা ছাড়া এখন আর দ্বিতীয় কোনো উপায় নেই। পদত্যাগ মানে হচ্ছে তিনি এখন পালিয়ে বাঁচবার একটা উপায় খুঁজছেন। কারণ যেভাবে তিনি অবৈধ উপায়ে ক্ষমতা দখল করেছেন এবং ক্ষমতা দখলের পর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেটা
প্রায় 30 লক্ষ শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশ, লাখো লাখো মা বোনের রক্তের উপর নির্মিত বাংলাদেশ, সেই বাংলাদেশের যে মূল স্তম্ভ সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে আবার পাকিস্তানের একটা ছায়া উপনিবেশে পরিণত করবার যে অক্লান্ত চেষ্টা গত 8-9 মাস ধরে করে গেছেন, এবং একই দিকে পাকিস্তান, একই দিকে আমেরিকার একটা অবাধ বিচরণ ভূমি হিসেবে যে তিনি বাংলাদেশের মাটিকে ব্যবহার করবার যে চেষ্টা করে গেছেন, সেই চেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষ আজ রুখে দাঁড়িয়েছে। আব্রাহাম লিঙ্কনের একটা কথা আছে না, কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরকালের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। ইউনিটের অবস্থাটা ঠিক সেই রকম হয়েছে। হ্যাঁ, একটা সময় নানা ধরনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে অপপ্রচার বাংলাদেশে তৈরি করা হয়েছিল। কোটা বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের কোটা, এবং তাতে বাংলাদেশের দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তিকে তার সামান্য একটু অংশ ব্যবহার করে আজকাল যেভাবে রিল বানানো হয়, তার মধ্যে দিয়ে এমন একটা কাজ করা হয়েছিল যাতে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়, এবং সাধারণ মানুষ যেন মনে করেন উনি রাজাকার শব্দটার একটা সাধারণীকরণ করে দিচ্ছেন এবং সবাইকেই তিনি রাজাকার বলছেন। বিষয়টা তো তা ছিল না, বিষয়টা গোটাটাই ছিল এক ধরনের পরিকল্পিত সন্ত্রাস। আপনি মিডিয়ার মানুষ, আপনাকে আমি মিডিয়া সন্ত্রাস কথাটা বলছি না, কিন্তু আপনার নিশ্চিত স্মরণ আছে বঙ্গবন্ধু তার জীবিতাবস্থায় 74 সালে যখন আমেরিকা ষড়যন্ত্রে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়, সেই সময় একদল সাংবাদিক এবং ফটোগ্রাফার তারা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন বাংলাদেশ কতটা প্রশাসনিকভাবে ব্যর্থ, অর্থনৈতিকভাবে ব্যর্থ, এটা বোঝাবার তাগিদ থেকে তারা এটা প্রচার করেছিল যে বাংলাদেশের মানুষ তারা বস্ত্র পাচ্ছে না, পরবার পরিধেয় বস্ত্র পাচ্ছে না, তাই বাসন্তী বলে একটি মেয়েকে তাকে পয়সা দিয়ে তাকে নগ্ন করে তার গায়ে ওই জাল পেঁচিয়ে, মাছ ধরার জাল পেঁচিয়ে ছবি তুলে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছিল। ঠিক সেইভাবেই, ঠিক একই উপায় আজকে এই গত 24 সালের জুলাই মাসের সময়কাল থেকে শেখ হাসিনা বিরোধী একটি ষড়যন্ত্র চলে। এ কথা বলতে কোনো দ্বিধা নেই। আজকেও বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার দলের মধ্যেও একটা রাজনৈতিক দল যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে তার মধ্যে নানা ধরনের বেনজল ঢুকে যায়। ঠিক সেইভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অংশের একটা সম্মিলন তার মধ্যে ঘটেছিল। সেই সমস্ত ব্যাপার দিয়ে এই গোটা ব্যাপারটাকে সংগঠিত করে যে প্রত্যাশা একটা তৈরি করতে সক্ষম হয়েছিল, এবং বলা বাহুল্য এখানে ভারতে অবস্থানরত, কলকাতায় অবস্থানরত 2-4 জন মানুষেরও একটা বড় ভূমিকা ছিল। তারা বেশিরভাগই কেউ ফিল্ম মেকার, কেউ এই আপনাদের পোর্টালের দুনিয়ায় সাংবাদিকতা করে। তারা নানানভাবে শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্রের জাল বিস্তারে এই কলকাতার বুকে তারা অত্যন্ত সক্রিয় ছিল। যেমন আমি নাম করতে চাই না, এক ব্যক্তি যে ধরুন গত 24 ফেব্রুয়ারি মার্চ মাসে আমাকে একেবারে পাগল করে দিয়েছিল যে সে তার নিউজ চ্যানেলের জন্য শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নিতে চায়, তার একটা ব্যবস্থা করে দিতে। সেই রাতারাতি দেখা গেল ভোল পাল্টে সে নাহিদের সঙ্গে তার ছবিও সমাজ মাধ্যমে আপনারা দেখেছেন। তার বাইরে আমরা দেখেছি এক ফিল্ম মেকারকে যিনি নানা ধরনের মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন বলে এখানে অভিযোগ শোনা যায়। তিনি হঠাৎ করে এখানে বঙ্গবন্ধুকে অসম্মানিত করবার জন্য, তাকে খাটো করবার জন্য এখানে কাকমারির ভাসানী হুজুরকে, মানে মৌলানা ভাসানীকে তাকে এখানে এমফাসাইজ করতে শুরু করলেন। এই যে গোটা কার্যক্রম, এই যে প্রত্যাশা তৈরি করা,
এই প্রত্যাশার মধ্যে দিয়েই বুঝতে পারা গেছিল যে রাজনৈতিক অভিজ্ঞতাবিহীন, একেবারে আমেরিকার সমস্ত রকমের প্রেক্ষাপটে লালিত পালিত ইউনুস এবং তার কয়েকজন সহকর্মী, যারা বস্তুত বাংলাদেশের নাগরিকই নন, তারা আমেরিকারই নাগরিক, এবং তার সঙ্গে কিছু ওই পূর্ববঙ্গের মানে বাংলাদেশের কথা বলতে গেলে বলতে হয় পোলাপান, যাদের কোনো রকম রাজনৈতিক অভিজ্ঞতা নেই, জীবনে কোনোদিন কোনো রকম প্রত্যক্ষ রাজনীতি করেননি। বা ওই সার্জিস আলম বলে যে ছেলেটি, তার তো একাধিক ক্লিপিংস ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে সে ওদের 1.5-2 বছর আগেও জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় শেখ হাসিনা বলে গেছে। রাতারাতি এরা অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা নিজেদের পরিবর্তিত করে যে জায়গাটা তৈরি করেছিল, তাকে ইউনুস ব্যবহার করতে গিয়ে যেভাবে গণতন্ত্রকে তার একটা কবরখানা তৈরি করে দিলেন গোটা বাংলাদেশ জুড়ে। আপনি উল্লেখ করেছেন আওয়ামী লীগের নিষিদ্ধকরণের কথা, তার পাশাপাশি শুধু আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নয়, ওরা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে বিএনপির অবস্থান আর আওয়ামী লীগের অবস্থান দুটি ভিন্ন রকম হয়েও যে ওই 1/11-এর সময় যেভাবে সেনা আর ওই তখনকার সরকারের যে -2 ফর্মুলা তৈরি হয়েছিল, ঠিক সেই -2 ফর্মুলার মতন করেই তারা বিএনপিকেও রাজনৈতিক কার্যক্রমের বাইরে রাখবার চেষ্টা করছে। এই জায়গা থেকে পালিয়ে যাওয়া ছাড়া তো আর এই ইউনুস সাহেবের কাছে আর দ্বিতীয় কোনো বিকল্প নেই ভাই এখন। একদম এইখান থেকে আপনি যেটা বললেন যে, তো এই আমেরিকার যে ভূমিকা, এই আমেরিকার ভূমিকা নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই। যখন জয়ী হয়ে ট্রাম্প এলেন, ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে এলেন, তখন কিন্তু বাংলাদেশের মানে সাধারণ মানুষ তো বটেই, আওয়ামী লীগের সমস্ত সদস্য সমর্থক কর্মীরা এবং সেই সঙ্গে ভারতবর্ষেরও যারা বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে যাদের সম্পর্ক রয়েছে, তাদের কোথাও একটা তারা আশা করেছিল যে হয়তো বাংলাদেশে এবার আবার কিছু একটা পালাবদল হতে পারে। কিন্তু ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সাক্ষাৎ করলেন, সেই সাক্ষাতে ট্রাম্প একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টি মোদিই দেখবেন। মানে আর আজকে আমরা যদি 3 মাস বাদে, ওই সম্ভবত আমি ভুল না বললে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়েছিল এবং বৈঠকটি হয়েছিল, এবং তারপরে এই কথা বলার পরে আজকে প্রায় 3-4 মাস বাদে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি, তারপরে পাকিস্তানের অংশগ্রহণ, নাক গলানো, ট্রাম্পের দাদাগিরি, সেই দাদাগিরি কোথাও, অর্থাৎ আগের যে সরকার ছিল আমেরিকা, যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে হ্যাঁ এদের একটা প্রত্যক্ষ মদত ছিল হাসিনাকে সরানো, তাহলে সেই একই জুতোয় কি পা দিয়ে চলছে আমেরিকা আজকের দিনে দাঁড়িয়ে? আপনার কি মনে হয় এই জায়গাটা? দেখুন, আমেরিকাতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, সেটা বাইডেনের দলই হোক বা ট্রাম্পের দলই হোক, তারা তাদের জাতীয় স্বার্থের জায়গাটাকে সব থেকে বেশি গুরুত্ব দেন। তাদের কাছে এই ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলির হচ্ছে একটা অবাধ বাণিজ্যের ক্ষেত্র। তারা মনে করেন কে ক্ষমতায় থাকলে তাদের বাণিজ্যিক সাফল্য বেশি আসতে পারে। যারা মনে করেছিলেন যে বাইডেনের জায়গায় ট্রাম্প ক্ষমতাসীন হলে সেটা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে একটা ইতিবাচক দিক ঘটতে পারে, তাদের সেই ধারণার ক্ষেত্রে কিছু রাজনৈতিক অপরিপক্কতা ছিল বলেই আমার মনে হয়। কারণ রাজনীতিগত ক্ষেত্রে আমেরিকা তাদের নীতিগত অবস্থান কখনো পরিবর্তন করে না। তাই বাইডেনেরও যা ভূমিকা ছিল, অর্থাৎ তারা ওই টেকনাফ, ওই যে অঞ্চলটা, অর্থাৎ চিটাগাংয়ের একদম এক্সট্রিম দক্ষিণ এই যে অঞ্চলটা, এগুলিতে তাদের যুদ্ধের সরঞ্জাম, এগুলিতে তাদের সেন্ট মার্টিন দ্বীপের উপর তাদের আধিপত্য,
এগুলির প্রশ্নে তারা আপোষহীন। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের দেশ ছাড়া প্রধানমন্ত্রী প্রবাসে থেকে নানান যে ভিডিও বার্তাগুলো দিয়েছেন তাতেও তিনি খুব পরিষ্কার করেছেন, বা তিনি বাংলাদেশে থাকাকালীনও খুব পরিষ্কার করেছিলেন যে সেন্ট মার্টিন ছেড়ে দেওয়ার প্রস্তাব তার কাছে দেওয়া হয়েছিল, এবং তিনি যদি সেই প্রস্তাব মেনে নিতেন তাহলে কোনো অবস্থাতেই তাকে কোন রকম পলিটিক্যাল ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হতো না, আমৃত্যু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে যেতে চাইতেন। কিন্তু তিনি কোনো অবস্থাতেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কারো কাছে নিজেকে বিকিয়ে দিতে বা বাংলাদেশকে বিকিয়ে দিতে প্রস্তুত ছিলেন না, যেটা প্রস্তুত আমাদের ইউনূস সাহেব। একদম এই জায়গা থেকে তার মানে কি ইউনূস চেয়েছিলেন যে সেন্ট মার্টিন মানে তার সঙ্গে একটা, নিশ্চয়ই এটা তো পুরো পরিকল্পিত একটা ষড়যন্ত্র, মানে অবশ্যই তার ভূমিকা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। না হলে ওই বৈঠকে যখন বাংলাদেশের প্রসঙ্গ ওঠে এবং তিনি মোদীর ঘাড়ে বিষয়টি ফেলে দিলেন, ভারতের প্রধানমন্ত্রীর ঘাড়ে, অর্থাৎ কিনা একদিকে পাকিস্তান, একদিকে শ্রীলঙ্কা, একদিকে বাংলাদেশ, একদিকে চীন, এই যে ঘিরে রয়েছে ভারতকে, এই দেশগুলোর মধ্যে যত আকচি যত সম্পর্কের অবনতি থাকবে, নিজেদের মধ্যে ঝামেলা থাকবে, এশিয়ার এই দেশগুলো আমেরিকার কাছে তার মানে ততটাই সুবিধে। এবং শুধু হ্যাঁ, মোদির উপর এই বিষয়টি ফেলে দিয়ে তিনি যে চালটা দিতে চেয়েছেন মানে গত 2 মাস আগে, আজকে কিন্তু সেটা পরিষ্কার একদম ক্লিন হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ভারতের যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো তারপরে, পাকিস্তান যেভাবে প্রথমে বলেছিল যে আমরা এই বিষয়টি নাক গলাবো না, তারপরেই তারা নিজেরাই নেমে গেল এই ভারত পাকিস্তান যুদ্ধ বা যাই হোক এই উত্তপ্ত পরিস্থিতি থামাতে। কেন? কিন্তু তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যেখানে যখন তারা তাদের 9/11 যখন হয়েছিল, হ্যাঁ, তার যে মূল কান্ডারি তার সেই পাকিস্তানে তাকে গিয়ে লাদেনকে তারা হত্যা করে। এই জায়গা থেকেই আমার প্রশ্ন যে আমেরিকা চায় যে এশিয়ার এই দেশগুলো নিজেদের মধ্যে আকচি করুক, নিজেদের মধ্যে সবসময় ঝামেলায় থাকুক, তাহলে আমেরিকার ব্যবসা করতে অনেকটা সুবিধে হবে, তাহলে বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত থাকবে। ইউনূস যেটা চেয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপটাকে তুলে দিতে হবে, সেই যে ষড়যন্ত্র করে হাসিনাকে সরিয়ে তিনি বসলেন, এখন দেখা যাচ্ছে যে এই সেন্ট মার্টিন দ্বীপ তুলে দিতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষ তো বটেই, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও অনেকেই চাইছেন না এই বিষয়টি। সেই সঙ্গে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনা। তো এই জায়গা থেকে তিনি তার প্রতিশ্রুতি রাখতে পারছেন না বলেই কি তিনি চাইছেন যে তাহলে আমাকে পদত্যাগ করতেই হবে? একদম সোজা, মানে আমাদের গোদা বাংলায় বলতে হয়, আমেরিকার স্বার্থ পূরণ করতে তিনি পারছেন না। আমেরিকার স্বার্থ পূরণ করতে না পারলে এবার ভবিষ্যতে তার যে ভয়ঙ্কর দুর্নীতি, এই গ্রামীণ ব্যাংক ঘিরে তার যে দুর্নীতি, যেগুলো তিনি নিজেই এসে নিজের বিরুদ্ধে সমস্ত মামলা তুলিয়ে দিয়েছেন, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমেরিকা যদি আবার তার উপরে চেপে বসে, এই স্ট্র্যাটেজিক কারণেই সে চাইছে এখন মানে আমি কেটে পড়ি বাবা, আমার নিজের ধন দৌলত এগুলো অক্ষুণ্ণ থাকুক। একদম। কিন্তু হ্যাঁ, শেষ প্রশ্ন গৌতম দা, যে আমরা যেটা দেখলাম যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, আদৌ কি তিনি পদত্যাগ করবেন নাকি অন্তর্বর্তী সরকারটাকে আরো খানিকটা টিকিয়ে রাখার জন্য অন্য কাউকে এনে বাংলাদেশে যাতে এই অচলাবস্থা থাকে এবং তাতে তার নিজের আখেরে যে লাভ, তার যে স্বার্থ সিদ্ধি হবে, সেটার জন্য তিনি এটা একটা নাটক করছেন? কি মনে হচ্ছে? না, এখানে এখন বাংলাদেশে যা জটিলতা তৈরি হয়েছে, প্রথমত এই যে অন্তর্বর্তী সরকার বলে যাকে বলা হচ্ছে, এটা একটা অবৈধ ক্ষমতা দখলকারী। বাংলাদেশের বর্তমান সাংবিধানিক পরিকাঠামোতে এর কোনো প্রভিশনই নেই। এটা এই প্রভিশন আগে ছিল, মানে এরশাদের পতনের পর সংবিধান সংশোধন করে এটা করা হয়েছিল, পরে সেটি বাতিল হয়ে যায়। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে বাংলাদেশের বর্তমান যে আইন কানুনের পরিবেশ, তাতে 2-3টে পদ্ধতি রয়েছে। নির্বাচনটা ডাকবেন কে?
নির্বাচন কমিশন সরাসরি তো ডাকতে পারেন না, তাকে তো পরামর্শ দেবে কেউ। নির্বাচন কমিশন আইনগতভাবে অটোনমাস হলেও সরকারের পক্ষ থেকে তো বলতে হয় তুমি নির্বাচন ডাকো, ভারতেও যেরকম। সেই জায়গাটায় একটা বিকল্প হতে পারে ইউনূস সরে গিয়ে সত্যিকারের নিরপেক্ষ কোনো ব্যক্তিত্ব, তিনি এই যে ছাত্র আন্দোলনের নাম করে অরাজকতা সৃষ্টিকারী আর কিছু বিদেশি নাগরিক মিলে এই যে একটা গ্যাং তৈরি হয়েছে, এই গ্যাংয়ের বাইরে গিয়ে সত্যিকারের বাংলাদেশে থাকা, বাংলাদেশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতার চেতনা, তার সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি এবং তার কয়েকজন সহযোগী নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। অতীতে যেমন বাংলাদেশের প্রাক্তন বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে হয়েছিল, সেই রকম ভাবে কোন সিভিল সোসাইটির কোন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এরকম হতে পারে। ইতিমধ্যে আপনি হয়তো দেখেছেন আজকে গোটা বাংলাদেশে একজন বিশিষ্ট মানবাধিকার নেত্রীর নাম উঠে আসছে ইউনূসের বিকল্প হিসেবে। তিনি হচ্ছেন সুলতানা কামাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার নেত্রী। ব্যক্তি জীবনে তিনি সুফিয়া কামালের কন্যা, তার নাম যথারীতি উঠে আসতে শুরু করেছে। এইরকম কোন ব্যক্তির নেতৃত্বে অরাজনৈতিক বা রাজনীতি মনস্ক, দলীয় রাজনীতির পরিসরের বাইরে এমন কিছু মানুষদের নিয়ে একটা বিকল্প তত্ত্বাবধায়ক সরকার করে তারা নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে। যে নির্বাচনের করবার কোন রকম মন মানসিকতা ইউনূসের নেই, আর না হলে সরাসরি সেনা অভ্যুত্থান। এখন ইউনূস যদি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, সেনার যা মন মানসিকতার খবর আমরা সংবাদ মাধ্যমে পাচ্ছি, বৈদ্যুতিন গণমাধ্যম বা সমাজ মাধ্যমে পাচ্ছি, তাহলে সেনাই বা কতদিন এভাবে দেখবেন যে দেশটা এভাবে একটা জাহান্নামে যাচ্ছে। সুতরাং সেনাকেও হয়তো এগিয়ে আসতে হতে পারে, এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে সেনাকে এগিয়ে আসতে হবে। আপনি যে কথাটা বললেন সুফিয়া কামাল মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমরাও সেরকম খবরই এখন পর্যন্ত পেয়েছি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে ইউনূস, ডক্টর ইউনূস, তিনি যে সিদ্ধান্তটা নিয়ে গেলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গেলেন, সেক্ষেত্রে কি আওয়ামী লীগকে রেখে নির্বাচন করানো হবে নাকি এটা 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 কি মনে হচ্ছে? এই সিদ্ধান্ত কি করে হয়, কে সিদ্ধান্ত নিতে পারে? এবং তিনি তো এখন দেখা যাচ্ছে তিনি বিএনপি কেও নিষিদ্ধকরণের দিকে, বিএনপি কেও বাদ দিয়ে সেই -2 ফর্মুলা। বাংলাদেশে প্রচলিত যে সমস্ত রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করে কি নির্বাচন হতে পারে নাকি? যে সরকার সেখানে আসবেন সেটা কোন তত্ত্বাবধায়ক সরকারই আসুন কি সেনা সরাসরি ক্ষমতা দখল করে আসুন, প্রত্যেকটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক নির্বাচন হতে হবে। সেখানে যেমন আওয়ামী লীগ থাকবেন, সেখানে তেমনি বিএনপি থাকবেন, সেখানে তেমন ওয়ার্কার্স পার্টি থাকবেন, সিপিবি থাকবেন, জাতীয় দল থাকবেন, এরা থাকবেন। বরঞ্চ এখানে সাম্প্রদায়িক দলগুলিকে নিষিদ্ধ করেছিলেন শেখ হাসিনা। ইউনূস ক্ষমতায় এসে সাম্প্রদায়িক দলগুলিকে আবার নির্বাচনে লড়বার অধিকার ফিরিয়ে দিয়েছেন। যারা মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীকে সর্বতভাবে সাহায্য করেছিল বাংলাদেশের মানুষদের উপরে নির্মম অত্যাচার করবার জন্য, ইউনূস তাদের নির্বাচনে লড়বার অধিকার ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ তাদের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন। এই জায়গাটা তো, আর যাই হোক তাই হোক, বাংলাদেশের সাধারণ মানুষকে তো আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই। সার্জিস আলম মানেই বাংলাদেশ নয়, নাহিদ মানেই বাংলাদেশ নয়, বদরুদ্দিন উমর মানে যে মুক্তিযুদ্ধকে দুই কুকুরের আকচি আকচি বলেছিল সে মানেই বাংলাদেশ নয়। যে বদরুদ্দিন উমর বলছে 52-র ভাষা আন্দোলন আর নাকি 24-এর অভ্যুত্থান, তার মধ্যে মানে তিনি মুক্তিযুদ্ধটাকেই অস্বীকার করছেন, তাহলে তো তিনি বাংলাদেশের মানুষই নন, তার তো পাকিস্তানে গিয়ে থাকা উচিত। তার তো নিজেরই কোনো বাংলাদেশের নাগরিক হিসেবেই তার কোনো অস্তিত্ব নেই।
আমরা শুনলাম আলোচনা, আমরাও চাইবো যে আমাদের সঙ্গে, বিশেষ করে ভারতের সঙ্গে, এবং আমরা যে বঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গ, বাংলা বলি আমরা, সে বাংলা, দুই বাংলা, আমাদের মধ্যে যে একটা হৃদ্যতা ছিল, সেই হৃদ্যতা কোথাও নষ্ট হয়ে গেছে। কিন্তু মানে নষ্ট করার চেষ্টা করা হয়েছে, নষ্ট হয়নি, নষ্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই চেষ্টা ক্রমশ বিফলে যাবে। আমরা তখন থেকেই বলে এসেছি, প্রথম থেকে। আর এখন ধীরে ধীরে আর মধ্যে আর কয়েকটা দিন হয়তো, টেনে টুনে কয়েকটা দিন হয়তো বাংলাদেশের সুদিন ফিরবে। আমরা কাউকে সমর্থন করছি না, না আওয়ামী লীগ, না বিএনপি বা অন্য কোনো দল। আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষ তারা যেন ভালো মতন তারা বেঁচে থাকুক। বাংলাদেশের এখন যা পরিস্থিতি, সাধারণ মানুষের সত্যি, আমাদেরও সেখানে বিভিন্ন লোকজন, আত্মীয় স্বজন রয়েছে, আমরা তো জানি কি অবস্থা, চালের দাম কত, আলুর দাম কত, নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশ ছোঁয়া। সেই সঙ্গে যারা চাকরি করতেন, বিভিন্ন মানে বিশেষ করে যে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ, সমস্ত বন্ধ। মানে এই জায়গাটা থেকে বাঁচতে হলে প্রয়োজন অবশ্যই নির্বাচন, দ্রুত নির্বাচন হোক বাংলাদেশ, এবং সেটা কোনো একজন যেটা যদি সত্যি সত্যি সুফিয়া কামালের নেতৃত্বে বা এরকম কোন ব্যক্তিত্ব যারা একদম নিউট্রাল ভাবে থাকবেন, তাদের নেতৃত্বেই হোক, আর নাহলে সেনার নেতৃত্বেই হোক। সেনাকে ভাঙানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেনার মধ্যেও যে ভাঙন ধরানোর চেষ্টা করা হয়েছিল, সেটাও কিন্তু সফল হয়নি ইউনূস, এবং তিনি বুঝতে পেরেছেন। কিন্তু ওই যে পেছনে রয়েছে আমেরিকা, তারা এখন কি করে, আমাদের নজর এখন সেদিকেই থাকবে। একটা কথা বলি ইতিটানি ভাই, বিপ্লব বাবু, একটা হচ্ছে বাংলাদেশের মানুষ যেন মুক্ত কণ্ঠে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান বলতে পারে। মুক্তিযুদ্ধের যিনি মূল স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি কোন দলের নন, তিনি গোটা বাঙালির, গোটা বাংলাদেশ এটা বলতে পারে। সেই জায়গাটা, এবং ওয়াকারুজ্জামানের প্রতি, এই যে সেনাপ্রধান, তার প্রতি কারো কারো কিছু মান অভিমান তৈরি হয়েছিল 5ই আগস্টের সময়কালে, কিন্তু যত দিন যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে তার বুদ্ধিমত্তা এবং তার বাংলাদেশের প্রতি ভালোবাসার জায়গাটি। তাই একজন ভারতীয় নাগরিক বাঙালি হিসেবে, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ নিয়ে চর্চা করি, এরকম একজন মানুষ হিসেবে ওয়াকারুজ্জামানের প্রতিও আমার একটা গভীর শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা আমি আপনার মাধ্যমে প্রকাশ করছি। একদম একদম, আমরাও সত্যি যে সেনাপ্রধানকে আমরাও হয়তো প্রথম দিকে ভুল বুঝেছিলাম, কিন্তু তার যে দৃঢ়তা এবং তার যে দেশের প্রতি ভালোবাসা, মানে জাতীয়তা বোধ যেটাকে বলা হয়, হ্যাঁ, তার যে দেশের প্রতি যে জাতীয়তা বোধ, তিনি কিন্তু এখনো সেটা ধরে রেখেছেন। তিনি কিন্তু অনেকবার সুযোগ দিয়েছেন। তিনি যেমন শেখ হাসিনাকেও মানে সেখান থেকে যে অবস্থা ছিল সেখান থেকে তিনি ভারতে পাঠিয়েছেন। আবার বাংলাদেশে কিন্তু তারা সেনাবাহিনী কর্তৃত্ব নেয়নি। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার, ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনকে মান্যতা দিয়ে অন্তর্বর্তী সরকার চেয়েছে, সে অন্তর্বর্তী সরকারকে যথাসাধ্য সাহায্য করেছে। কিন্তু শেষমেশ দেখা গেছে এদের তো কোনো ইচ্ছে নেই, এরা তো একটা ষড়যন্ত্রের জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশে বসেছে। এবং বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি, একটা দেশ, সে দেশের যে অর্থনীতিকে কোথায় নিয়ে গেছে, ভাঙচুর থেকে শুরু করে কিচ্ছু বাদ নেই। হ্যাঁ, সেই জায়গা থেকে আবার বাংলাদেশ বিভিন্ন জায়গায় ফিরুক, সেটাই আমাদের নজর থাকবে। ধন্যবাদ গৌতম দা, ধন্যবাদ আপনাদের। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।